আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরুর পর থেকে 15 মাসে গাজার জনসংখ্যা 6% কমে গেছে। গাজা ছেড়ে চলে গেছে প্রায় 1 লাখ ফিলিস্তিনি, আর ইসরায়েলের হামলায় 55,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো বা পিসিবিএস স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় 45,500 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু, যদিও নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হয়। পিসিবিএস জানায়, এখন পর্যন্ত নিখোঁজ হয়েছে 11,000 মানুষ, অর্থাৎ যুদ্ধ শুরুর পর থেকে গাজার জনসংখ্যা প্রায় 1,60,000 কমে নেমে এসেছে 21 লাখে। বর্তমানে গাজার জনসংখ্যার 22% মারাত্মক খাদ্য সংকটে আছে। এর মধ্যে 3,500 শিশু খাদ্য অভাবে অপুষ্টির শিকার হয়ে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। আল জাজিরা জানাচ্ছে, ফিলিস্তিনের গাজার শীতল আবহাওয়ার এক সপ্তাহে অন্তত 6 শিশুর মৃত্যু হয়েছে হাইপোথার্মিয়ায়। ইসরায়েলের অব্যাহত হামলা এবং মানবিক সহায়তায় বিধিনিষেধের কারণে গাজায় শীতকালীন সাহায্য ও চিকিৎসা সেবার অভাব মারাত্মক আকার ধারণ করেছে। হাইপোথার্মিয়া হলো এমন একটি শারীরিক অবস্থা যেখানে শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কমে যায়। সাধারণত শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা 97 ডিগ্রি ফারেনহাইট থেকে 99 ডিগ্রি ফারেনহাইটের মধ্যেই থাকে, কিন্তু তাপমাত্রা যখন 95 ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে যায় তখন হাইপোথার্মিয়া শুরু হয়। এদিকে নতুন বছরের শুরুতেই ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ গাজার আল মাওয়াসির তথাকথিত মানবিক অঞ্চলে বোমা বর্ষণ করেছে। এতে কমপক্ষে 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত 24 ঘন্টায় অন্তত 27 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হামাসকে সতর্ক করে বলেছেন, তাদের হাতে থাকা বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় হামলা অব্যাহত থাকবে। এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীরে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার কার্যক্রম নিষিদ্ধ করেছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির বিশেষজ্ঞ ফ্রান্সিসকা আলবানিস ফিলিস্তিনি কর্তৃপক্ষকে অধিকৃত পশ্চিম তীরে আল জাজিরার সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানিয়ে বলেছেন, সাংবাদিকতা কোনো অপরাধ নয়। আলবানিস অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা শহরের জনপ্রিয় পর্যটন এলাকা নিউ অরলিন্সে নববর্ষ উদযাপনের সময় মানুষের ভিড়ের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত 15 জন নিহত এবং 30 জন আহত হয়েছে। এটিকে ইচ্ছাকৃত হামলা বলে দাবি করেছে মার্কিন পুলিশ। নিউ অরলিন্স পুলিশের প্রধান কির্ক প্যাট্রিক জানিয়েছেন, হামলাকারী ব্যারিকেড ভেঙে বার্বন স্ট্রিটে ঢুকে মানুষের উপর গাড়ি উঠিয়ে দেয়। তার মতে, দ্রুত গতিতে গাড়ি উঠিয়ে দিয়ে যত বেশি মানুষকে আঘাত করা যায় তত বেশি মানুষকে হত্যা করাই ছিল তার উদ্দেশ্য। মার্কিন ও ব্রিটিশ গণমাধ্যমগুলো বলছে, বুধবার স্থানীয় সময় বেলা 3:15টার দিকে ক্যানাল অ্যান্ড বোরবন স্ট্রিটে অসংখ্য মানুষ নববর্ষ উদযাপন করছিলেন। এ সময় গাড়িটি দ্রুত গতিতে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং এর পরপরই চালক গাড়ি থেকে নেমে গুলি চালানো শুরু করেন। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। কির্ক প্যাট্রিক জানায়, এই হামলায় 2 জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তারা বর্তমানে সুস্থ আছেন। কর্মকর্তারা দাবি করেছেন, সন্দেহভাজন হামলাকারীর কাছে জঙ্গি গোষ্ঠী আইএসের পতাকা ছিল। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই হামলার ব্যবহৃত পিকআপে আইএসের পতাকা পাওয়ার কথা জানিয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম শামসুদ্দিন জব্বার। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা এবং একসময় তিনি দেশটির সামরিক বাহিনীতে কাজ করেছেন। বাশার আল আসাদকে হটানোর পর এবার সিরিয়ার সেনাবাহিনীর উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে তুরস্ক। এর মাধ্যমে সিরিয়ার প্রভাব দীর্ঘস্থায়ী করার নকশা বাস্তবায়নের পক্ষে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং বিবিসির প্রতিবেদনে এমন তথ্যই প্রকাশ করেছেন। এতে বলা হয়েছে, হায়াত তাহরির আল শাম তথা এইচটিএস ক্ষমতা গ্রহণের পর সিরিয়ার সেনাবাহিনীতে বড় ধরনের পদোন্নতি হয়েছে, যাতে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছে বিদেশি যোদ্ধারা। এমন অবস্থায় দেশটির সামরিক বাহিনীর উপর বিদেশি প্রভাব নিয়ে আলোচনা উঠেছে বিভিন্ন মহলে। প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার পুনর্গঠনের অংশ হিসেবে দেশটির সামরিক বাহিনী পুনর্গঠন করছে হায়াত তাহরির আল শাম। এরই অংশ হিসেবে প্রায় অর্ধশত নতুন সামরিক কমান্ডারের নাম ঘোষণা করে দলটি। এর মধ্যে অনেকেই বিদেশি রয়েছেন, যারা কর্নেল থেকে ব্রিগেডিয়ার পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন। রয়টার্স বলছে, নিয়োগপ্রাপ্ত বিদেশি সামরিক কর্মকর্তাদের মধ্যে তুরস্ক, জর্ডান ও চাইনিজ উইঘুর সম্প্রদায়ের নাগরিক রয়েছেন। মনে করা হচ্ছে, সিরিয়ার গৃহযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য এসব বিদেশি যোদ্ধাদের উচ্চ পদে নিয়োগ দিয়ে পুরস্কৃত করা হয়েছে। এমনকি দেশটিতে থাকা বিদেশি যোদ্ধা এবং তাদের পরিবারকে সিরিয়ার নাগরিকত্ব দেওয়া হতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান নববর্ষের বার্তায় সিরিয়া ও ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, সিরিয়া ও ফিলিস্তিনে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির নতুন যুগ সৃষ্টিতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে তার দেশ।
2024 সালের শেষ দিন 31শে ডিসেম্বর নববর্ষ উপলক্ষে দেওয়া এক বার্তায় এরদোয়ান এসব কথা বলেন। আনাদুলুর প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি প্রেসিডেন্সির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে বার্তাটি প্রচার করা হয়। এতে আগামী বছরের জন্য তুর্কি প্রশাসনের অগ্রাধিকারের বিষয়ে রূপরেখা দেওয়া হয়েছে। দীর্ঘ সময় বৈরিতার অবসান ঘটিয়ে বছর দুয়েক আগে চীনের মধ্যস্থতায় একটি চুক্তি করে সৌদি আরব এবং ইরান। তারপর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছিল, কিন্তু সম্প্রতি সিরিয়া স্বৈরশাসক বাশার আল আসাদের পতনে সেই অগ্রযাত্রা যেন ধাক্কা খেল। গত কয়েকদিনের ঘটনায় সেটা অনেকটাই স্পষ্ট হয়েছে। এমনকি বলা হচ্ছে, সিরিয়ার পরিবর্তিত পরিস্থিতিতে সেখানে ইরানের জায়গা দখল করেছে সৌদি আরব। 2011 সালে আসাদ বিরোধী আন্দোলন শুরু হলে তাতে সমর্থন দেয় সৌদি আরব। তখন মধ্যপ্রাচ্যের আরেক পরাশক্তি ইরানের অবস্থান ছিল সম্পূর্ণ বিপরীত। আসাদকে সিরিয়ার ক্ষমতায় টিকিয়ে রাখতে বদ্ধপরিকর ছিল তেহরান। রাশিয়ার সঙ্গে মিলে আসাদের পাশে দাঁড়িয়েছিল তেহরান। সম্প্রতি আসাদ পালিয়ে যাওয়ায় এক যুগেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটে। এতে দামেস্কের ওপর রাশিয়া ও ইরানের প্রভাব কমে যায়। সিরিয়ার পরিবর্তিত পরিস্থিতিতে ইরানের জায়গা দখলে নিচ্ছে সৌদি আরব। গত 8ই ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর রিয়াদ দামেস্কের নতুন যে সম্পর্কের মাত্রা যোগ হয়েছে, সেটা বোঝা যায় সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শিবানির প্রথম সফর হিসেবে সৌদিকে বেছে নেওয়ার মাধ্যমে। সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আল শিবানি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের আমন্ত্রণে বুধবার রিয়াদের মাটিতে পা রেখেছেন। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন শিবানি। সফরে দুই দেশের কৌশলগত নানা ইস্যুতে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। বুধবার সিরিয়ার রাজধানীতে প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের জন্য দামেস্কে একটি এয়ার বেস চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে ত্রাণ সামগ্রী বহনকারী দুটি বিমান দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলেও জানানো হয়েছে। অপরদিকে একই দিন 6 জন ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সি বলছে, মাদক পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এই ঘটনায় তেহরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস টিভি জানিয়েছে, 6 ইরানি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানাবে তেহরান। কানাডায় খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং হত্যাকাণ্ড এবং যুক্তরাষ্ট্রে আরেক শিখ নেতা গুরপতওয়ন্ত সিং পান্নুনকে হত্যা চেষ্টার ষড়যন্ত্র ফাঁস হওয়ার পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চাপের মধ্যে রয়েছে ভারত। এরই মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে পাকিস্তানে কিলিং মিশনের তথ্য প্রকাশ্যে এসেছে, যা দিল্লিকে কূটনৈতিকভাবে আরও কোণঠাসা করবে বলে মনে করা হচ্ছে। এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। এতে বলা হয়েছে, 2001 সাল থেকে পাকিস্তানের প্রায় অর্ধ ডজন মানুষকে হত্যা করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা র। প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা এবং যুক্তরাষ্ট্রে যেভাবে খালিস্তানপন্থী নেতাদের হত্যায় অপারেশন পরিচালনা করা হয়, একই পদ্ধতি অনুসরণ করা হয় পাকিস্তানের ক্ষেত্রেও। পাকিস্তানি কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন পত্রিকাটি বলেছে, এসব হত্যাকাণ্ড পাকিস্তানের ভেতরে ঘটানো হলেও তাতে সরাসরি ভারতীয় নাগরিকরা অংশ নেয়নি। এক্ষেত্রে পাকিস্তান ও আফগানিস্তানের অপরাধীদের শুটার হিসেবে ভাড়া করা হয়েছিল। রিপোর্টে বলা হয়েছে, রয়ের পক্ষে ভাড়া করা হয়েছিল দুবাই ভিত্তিক ব্যবসায়ীদের। তারা আবার আলাদা আলাদা টিম নিয়োগ করে মিশন সফল করতে। এভাবে 2022 সালে জহুর মিস্ত্রিকে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, তিনি 1999 সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের এক ভারতীয় যাত্রীকে হত্যা করেছিলেন। তবে পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, তানাজ আনসারি হিসেবে পরিচয় দেওয়া ওই নারী যাত্রী ছিলেন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় এজেন্ট ওই নারী সৈয়দ খালিদ রাজা হত্যাকাণ্ডে জড়িত। খালিদ রাজা 1990-এর দশকে কাশ্মীরে সক্রিয় ছিলেন। 2016 সালে পাঠানকোট হামলার মূল হোতা বলে পরিচিত শহীদ লতিফকে 2023 সালের অক্টোবরে শিয়ালকোটে গুলি করে হত্যা করা হয়। ওই সময় বলা হয়, এই হত্যাকাণ্ড ঘটিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। কিন্তু ওয়াশিংটন পোস্ট বলছে, শ্রমিক মোহাম্মদ উমাইর নামে একজনের নেতৃত্বে একদল মানুষ হত্যা করে লতিফকে। পরে গ্রেপ্তার উমাইর স্বীকার করেন যে লতিফকে হত্যার জন্য তাকে পাঠানো হয় দুবাই থেকে। পাকিস্তানি গোয়েন্দারা জানতে পারেন, এর পেছনে অশোক কুমার আনন্দ সালিয়ান এবং যোগেশ কুমার নামে দুই ভারতীয় গোয়েন্দা জড়িত ছিল। ওয়াশিংটন পোস্ট বলছে, এসব বিষয় জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হত্যাকাণ্ডে তাদের ভূমিকার কথা নিশ্চিত করেনি, আবার প্রত্যাখ্যানও করেনি। তারা শুধু বলেছে, হত্যাকাণ্ড তাদের সরকারের নীতি নয়। এদিকে পাকিস্তান ও ভারত তাদের পারমাণবিক অস্ত্রের তালিকা বিনিময় করেছে। একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিরোধের লক্ষ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির অংশ হিসেবে এই তালিকা বিনিময় করা হয়েছে। পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, 1988 সালে দুই দেশ পারমাণবিক ইনস্টলেশনস অ্যান্ড ফ্যাসিলিটিতে হামলা নিষিদ্ধ করে চুক্তি করে। চুক্তির শর্ত অনুযায়ী প্রতি বছরের 1 জানুয়ারি পারমাণবিক অস্ত্রের তালিকা হস্তান্তর করতে হয়। 1992 সাল থেকে পরস্পরকে এই তালিকা হস্তান্তর করে আসছে চির প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। ওয়াশিংটন পোস্টের অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার কিছুদিন পরই মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুকে সরাতে মাঠে নামে ভারত।
চীনপন্থী হিসেবে পরিচিত মৈত্রী নির্বাচিত হওয়ার পরপরই জ্বালাময়ী ভাষণে তার দেশ থেকে ভারতীয় সেনাদের বহিষ্কারের অঙ্গীকার করেন। একই সঙ্গে বেইজিংয়ের সঙ্গে একটি সামরিক সহায়তা চুক্তি সইয়েরও আগ্রহ দেখান তিনি। স্বাভাবিক কারণেই ভারতের রোষানলে পড়েন মৈত্রী। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জানুয়ারির মধ্যে রয়ের আদেশে কিছু প্রতিনিধি প্রেসিডেন্ট মৈত্রীকে সরিয়ে দেওয়ার চেষ্টায় দেশটির বিরোধী দলের নেতাদের সঙ্গে গোপনে আলাপ আলোচনা শুরু করে। কয়েক সপ্তাহের মধ্যে একটি পরিকল্পনাও তৈরি হয়। আলোচনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই তথ্য জানিয়েছেন বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। মার্কিন গণমাধ্যমটি দাবি করছে, মোহাম্মদ মৈত্রীকে সরানোর উদ্যোগের বিষয়ে ডেমোক্রেটিক রিনিউয়াল ইনিশিয়েটিভ শিরোনামের একটি অভ্যন্তরীণ নথি তাদের হাতে এসেছে। তথ্য অনুযায়ী প্রেসিডেন্টকে অভিশংসিত করার উদ্দেশ্য হাসিল করতে বিরোধী ওই রাজনীতিবিদরা পার্লামেন্টের 40 সদস্যকে ঘুষের প্রস্তাব দেন, যাদের মধ্যে ছিলেন মৈত্রীর নিজ দলের কিছু সদস্য। তাকে অপসারণের বিষয়টি নিশ্চিত করতে সেনাবাহিনী এবং পুলিশের 10 জ্যেষ্ঠ কর্মকর্তা এবং প্রভাবশালী 3টি অপরাধী চক্রকে অর্থ দেওয়ার ইঙ্গিত পাওয়া যায় এই নথিতে। তবে শেষ পর্যন্ত গোয়েন্দা তথ্য থাকায় ওই যাত্রায় টিকে যান মৈত্রী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।